চলে আসছে। জেনারেল ওয়াকার একটা বক্তব্য দিয়েছেন যেটা প্রথম আলোতে সাক্ষাৎকারে প্রচারিত হয়েছে। উনি সেখানে বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনী কোনোভাবে জড়িত হতে বা ইন্টারফেয়ার করতে দিবেন না। উনি মনে করেন রাজনীতি মার খাচ্ছে। আর ৩ নম্বর প্রসঙ্গ, আমাদের রাজনীতিবিদরা কি আবারও একই ভুল করছে যাতে করে 111 কয়েকদিন আগে সেনাপ্রধান একটা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি কিছু ইঙ্গিত করেছেন, যে ইঙ্গিতগুলো রাজনৈতিক দলগুলোকে করেছেন যদি ভুল করা হয় তাহলে 111-এর মতো হবে। প্রিয় দর্শক, সেনাবাহিনীর এই বক্তব্য এবং সেনাবাহিনী আসলে কী চাচ্ছেন, পাশাপাশি ভারতকেও তিনি দিয়েছেন একটা বার্তা। কী সেই বার্তা? সেনাবাহিনীর এই বক্তব্যগুলো নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন কয়েকজন রাজনৈতিক আলোচক। তাদের আলোচনাগুলো শুনলে আমরা নতুন কিছু তথ্য পাবো। শান্তিময়, সমৃদ্ধশালী এবং কল্যাণময় হোক, আপনাদের পরিবার ভালো থাকুক, এবং সেই সব শ্রমিক, কৃষক শ্রমিক যাদের কারণে এখনো বাংলাদেশ টিকে আছে, আর সেই দুর্বৃত্ত যাদের কারণে বাংলাদেশটা প্রতি মুহূর্তে আপনার ঘাত প্রতিঘাতের শিকার হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, ধিক্কার তাদেরকে দিয়ে নতুন বছরের আজকের এই দিনের প্রথম লাইভটা শুরু করতেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আজকে সেনাবাহিনী প্রধান ডক্টর চলে আসছে। জেনারেল ওয়াকার একটা বক্তব্য দিয়েছেন যেটা প্রথম আলোতে সাক্ষাৎকারে প্রচারিত হয়েছে। উনি সেখানে বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনী কোনোভাবে জড়িত হতে বা ইন্টারফেয়ার করতে দিবেন না। উনি মনে করেন রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই বা পলিটিশিয়ানসরাই সমাধান করতে পারবেন এবং তারাই এটার যোগ্য। কুয়েত থেকে সোহরাব ইরান, ওয়েলকাম। আমার এই বক্তব্যটা ওনার ভালো লেগেছে, কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী প্রত্যক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করাটা কোন দেশেই সমীচীন, আপনার গ্রহণযোগ্য নয় এবং সমীচীন নয়। আমরা প্রথমেই জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা শুনবো, তবে এই বিষয়টাতে আমার একটা সম্পূরক বা in addition to that speech or statement, I have something to say, ladies and gentlemen, before you. Please listen to the clip and then I would say whatever I want to say about that. সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাবাহিনীর ভাবনার কথা উঠে এসেছে। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই। That's fine, fair enough. উনি একটা এখানে প্রথম কথা হলো যে সিস্টেমেটিক ওয়েতে I agree with him, I support his statements. But in regards to Bangladeshi politics, যেখানে রাজনীতি সত্যিকার অর্থে রাজনীতি নয়, যেখানে সত্যিকার অর্থে একজন রাজনীতিবিদের ভূমিকা পালন করেন না, সেখানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ফল আজকে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, যেটা আপনার জুলাই বিপ্লব নামে পরিচিত, যে বিপ্লব এসেছে, সেই বিপ্লবটাও যা ভারত থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি, তারও একমাত্র আমি যদি বলি অন্যান্য যত সহযোগী সাপোর্ট বা পাওয়ার ছিল, অন্যতম পাওয়ার হলো সেনাবাহিনী। সেনাবাহিনী যদি রিটেলিয়েট করত এবং প্রধানমন্ত্রী, সেই ব্রুটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, তার নির্দেশনা পালন করত, হয়তো এই বাংলাদেশটাকে আমরা আজকে ফেরত পেতাম না, হয়তো ভারতীয় করদ রাজ্যের দিকেই এগিয়ে যাচ্ছিল সেই বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের যত ক্রাইসিস মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা অনন্য। কেন? এই জন্যই, কারণ আপনি মনে রাখবেন উনি যে কথাটা বলছেন, উনি একটু অতি আবেগী হয়ে, অতি উৎসাহী হয়ে, অথবা যে কোন কারণে কোনো আন্ডার প্রেশার থেকে উনি বলেছেন। তবে বলাটাই, এটা যে কথাটা উনি বলেছেন, এটা নিয়মতান্ত্রিক কথা বলেছেন, এর বাহিরে কিছুই না। তবে আমার বক্তব্যটা এই জায়গাতে, কারণ মনে রাখবেন যুক্তরাষ্ট্রের মতো সুপিরিয়র গণতান্ত্রিক রাষ্ট্রেও যখন কোনো ক্রাইসিস হয়, সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়। ইভেন খুদ ইনকামিং বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন জানেন? উনি যে বলেছেন যে ম্যাস ডিপোর্টেশন উইদিন 3 months 1.6 million আনডকুমেন্টেড ইমিগ্রান্টস, যারা পার্টিকুলারলি যারা যাদেরকে ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে,
তাদেরকে ম্যাস ডিপোর্টেশনে কাদেরকে যুক্ত করবেন? উনি যুক্ত করবেন সেনাবাহিনীকে। উনি চান প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা খুদ আমেরিকার মতো দেশে। জাস্ট থিঙ্ক, ইমাজিন দ্যাট। উনি কিন্তু এটা বলেছেন, আপনি গুগল করবেন, উনি সবসময় বলছেন যে ম্যাস ডিপোর্টেশনে আমি সেনাবাহিনী মানে আর্মি, উনি মিলিটারি যেটাকে তারা বলেন আমেরিকাতে, মিলিটারি প্লাস ন্যাশনাল গার্ড বা এই তারা ইউজ করবেন। সুতরাং সেনাবাহিনীকে ছেড়ে রাষ্ট্র হতে পারে না, কারণ যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি যে খাতে ব্যয় করা হয় $1.3 ট্রিলিয়ন, সেটা হচ্ছে সেনাবাহিনী। সুতরাং এই সেনাবাহিনী এবং পৃথিবীর সবচেয়ে সুপিরিয়র এবং সফিস্টিকেটেড বাহিনী যেটা সেনাবাহিনী, সেটা হচ্ছে আমেরিকার সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে প্রত্যেকটা জায়গায় অন্তর্ভুক্ত করা হয়। যখন কোনো ন্যাশনাল সিরিয়াস ক্রাইসিস হয়, সেনাবাহিনী সেখানে চলে আসে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়ার, তবে নীতি নির্ধারণী ক্ষেত্রে আমেরিকাতে সেনাবাহিনী আপনার এই কি করে না, আপনার হস্তক্ষেপ করে না বা পালন করে না। তবে এই নীতি নির্ধারকের সিদ্ধান্তে সেনাবাহিনী সহযোগিতা করে থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে জেনারেল ওয়াকার যে কথাটা বলেছেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আই সাপোর্ট হিম, but on the other hand there is a dark side of this statement. Let me explain why it is. What is this? বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র নামে, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, দুর্বৃত্তায়ন রাজনীতিতে লুটপাট যে স্বৈরতান্ত্রিক পদ্ধতি চলে আসছে, তার ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র এখনো বাংলাদেশের মানুষ মনে করে পাংচুয়াল সৎ বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারে যদি বাহিনীর উপর, সেটা হচ্ছে সেনাবাহিনী। সুতরাং উনি বলছেন আপনারা হস্তক্ষেপ করবেন না, না আপনারা ইন্টারফেয়ার করবেন, এটা আমরা মনে প্রাণে চাই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সত্যিকার অর্থে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা নিজের পায়ের উপর দাঁড়াবে, যখন গণতান্ত্রিক এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ উত্তরণ হতে পারবে, বা এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যক্তি বা পলিটিশিয়ানদের হাত থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার যতক্ষণ পর্যন্ত না রেস্কিউ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি। দ্যাটস দ্য বটম লাইন। কেননা আপনারা যদি ছেড়ে দেন, তাহলে এই দুর্বৃত্তায়িত, যেহেতু আপনারা জানেন যে আমাদের 80% রাজনীতিবিদরা রাজনীতিবিদ নয়, এরা রাজনীতিবিদের নামে জুচ্ছর প্রতারক, প্রচন্ড লুটপাটকারী এবং দুর্বৃত্ত শ্রেণীর আপনার পলিটিশিয়ান, এবং রাজনৈতিক ব্যবস্থাটাও এক ধরনের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা। এখনো এই পাংচুয়াল একটা বাহিনী বাংলাদেশে আছে, তার নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং আপনি আন্ডার প্রেশারে থেকেই বলেন, কোনো ধরনের অতি উৎসাহী হয়ে বলেন, আপনাকে মনে রাখতে হবে নীতি নির্ধারণী ক্ষেত্রে ভিজিবল না হলেও ইনভিজিবল ওয়েতে সেনাবাহিনীর ভূমিকা যেন বাংলাদেশে থাকে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমি সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানাই, এই কেননা আপনি কাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দিবেন? এরা এক একটা দেশের এক একজন এজেন্ট। এরা, আমি বলছি 80% রাজনীতিবিদ যারা আছে, এরা জুচ্চর, এরা প্রতারক, এরা লুটপাটকারী, এরা দুর্নীতিগ্রস্ত। এরা কখনোই, যদি তাই থাকতো তাহলে 51 বছর পরে বাংলাদেশের মানুষের জন্য একটা প্রতিষ্ঠান এখন এই মুহূর্তে আমরা পেতাম, অন্তত একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড়াতো। আপনারা নিজেরা জানেন, আপনারা সেনাবাহিনীকেও কলুষিত করে বাংলাদেশের মানুষের চোখের বিষ, অনাস্থা, অবিশ্বাস, দ্বন্দ্বে অলমোস্ট ডুবে গিয়েছিল। এই জুলাই বিপ্লব সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাটা কিছুটা হলেও ফিরে এসেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা তার 16 বছরে সেনাবাহিনীকে ব্যঙ্গে খান খান করে দেওয়ার প্রচেষ্টা লিপ্ত ছিলেন। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড, বিদ্রোহ বলি না, গণহত্যা যেটা আপনার পিলখানার, তার সুস্পষ্ট প্রমাণ হলো পিলখানা হত্যাকাণ্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর কখনোই এটা ভাববেন না যে আপনারা ছেড়ে দিবেন। এবং তবে একটা জিনিস উনি বলেছেন, সেটা আমি খুশি হয়েছি, যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য। আমি জেনারেল ওয়াকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি মনে রাখবেন, এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করলাম। আমার যদি আপনার সাথে যোগাযোগ কখনো হয়, দেখা হয়, আমি বলবো আপনাকে ইন পার্সন। আপনি বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নীতি কথা, কিন্তু বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হতো, আপনাকে এই কথাটাই বলার সুযোগ আমরা দিতাম না, বলতাম আপনি সেনাবাহিনী নিয়ে থাকেন। যেহেতু এটা নাই, সুতরাং আপনারা যারা মানে দেশপ্রেমিক অফিসার আছেন এখনো বাংলাদেশের সেনাবাহিনীতে, যারা এক্সপার্টিস আছেন সত্যিকার অর্থেই, আপনারা যারা এডুকেটেড এবং পাংচুয়াল এবং দেশপ্রেমিক জ্ঞানী, তারা যেন যে কোনভাবে হোক বাংলাদেশ গড়ায়, ইনডাইরেক্টলি হলেও তারা যেন বায়াস না হয়ে, কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ না করে, ভিতর বায়াস না হয়ে, দেশের মানুষের প্রতি, দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে দেশ গড়ার কাজে যেন সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এটা আমি বলে গেলাম আপনাকে। যদি আপনি না করে থাকেন, আমি মনে করবো আপনি টাকা খেয়েছেন কারো কাছ থেকে, অথবা আপনি কারোর প্রতি বায়াস হয়েছেন, অথবা কোনো বিদেশি শক্তির কাছে পরাজিত হয়ে আপনি এখান থেকে সরে যাচ্ছেন বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায়। কারণ এখনো সবচেয়ে ডিপেন্ডেবল যে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বাংলাদেশে আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। হোয়াটসোএভার, ইভেন দো
টপ লেভেলে কিছু সেনাবাহিনী অফিসারকে দুর্নীতিগ্রস্ত বা করাপ্ট করার চেষ্টা করেছেন এই 16 বছরে, যা আমরা দেখেছি র্যাবের ভিতরে, আমরা ডিজিএফআইতে দেখেছি, আমরা আপনার যে আরো যে অন্যান্য বাহিনীতে আমরা দেখেছি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা শেখ হাসিনার টাকা খেয়ে দেশটাকে ভারতীয়করণ, ভারতীয় রয়ের আজ্ঞাবহ হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত পালন করতে বাধ্য হয়েছেন। আমরা মনে করি এই ক্ষেত্রে এখান থেকে উত্তরণ ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর ডাইরেক্টলি বলছি না, ডাইরেক্টলি বলেই সমস্যা কি, কারণ আপনাদের ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার মতো দুর্বৃত্ত ব্রুটাল স্বৈর শাসক পালিয়ে গেছে, না হলে আপনার রক্তের বন্যা বাংলাদেশে ভেসে যেত। আপনি যদি শুনতেন, মানে শুধুমাত্র তার বক্তব্যটা যদি শুনতেন, বলতেন যে আপনার যে না 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 ঠিক আছে প্রাইম মিনিস্টার, আপনার কথা আমি মানছি, আমরা রক্তের বন্যা বাসিয়ে দিও, আপনাকে ক্ষমতায় রাখবো, যদি আপনারা চাইতেন আজ্ঞাবহ হয়ে এটা করতেন, তাহলে কি হতো? করতে পারতেন, কেয়াস হতো বাংলাদেশে। আপনারা এই সুযোগটা দেন নাই বলেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই আন্দোলনে যারা আমরা যুক্ত ছিলাম দেশে বিদেশে প্রত্যেকটা জায়গাতে, আপনাদের চূড়ান্ত সিদ্ধান্তের ফলেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, বা তার বাংলাদেশের টিকা থাকার কোনো শেষ সম্বল যেটা আপনারা সেনাবাহিনী ছিলেন, আপনারা সেখানে টিকতে পারেন নাই। সো দেয়ারফর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, যতক্ষণ পর্যন্ত আমরা একটা স্টেবল গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা আমেরিকা বা ব্রিটেন বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নিরপেক্ষভাবে এবং উইদাউট এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স অর ইন্টিমিডেশন কাজ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী you got to involve in almost all decision making. That's what I'm telling you today on behalf of all expatriates and আমাদের রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে বলছি, এবং একজন প্রবাসী হিসাবে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি বলছি, প্লিজ involve army in decision making, because without these we'll be in trouble. Why? Because our politicians are not competent enough to make a decision that works for the betterment of our country, for the entire nation. So therefore, your involvement means Army's involvement in decision making is much needed, very pivotal, and you have to do that. If you rescue yourself from doing so, we would see that you are biased to a particular country or particular political party, or you don't care about Bangladesh and Bangladeshi people. Therefore, you got to be there. We want the people of Bangladesh, all expatriates, we want your intervention, your participation in decision making. That's the bottom line. There is no word, no sentence, no arguments, no statement, no biased stuff. You got to be with your all big and the patriotic army officers or military officers. That's the bottom line, ladies and gentlemen. Eta ami apnake General Walker, with my humble request to you, do not do that. Do not recuse yourself. ইংরেজিতে এটাকে বলে recuse, মানে এখান থেকে আপনি নিজেকে সরিয়ে দেওয়া যেন এটা হয়। মনে রাখবেন, this is not the moment, because we're not in a position where you can recuse yourself to do so, because your involvement is much needed to rebuild our country, to get our institutions reformed by these commissions or whatsoever. So you must be there for the people, for the country, for the nation, for the future of our generations, ladies and gentlemen. That's the bottom line from me. Do not recuse yourself. Do not stay away. Do not refrain yourself from doing so the much needed work that got to be done on behalf of Bangladesh Army, for the betterment of our country, for the stability, for the progress, for the growth, for particularly for a better and progressive Bangladesh. That's the bottom line, ladies and gentlemen. So, Ami, unar sathe, with due respect, I do differ with you, your decision. You got to be there. You have to involve yourself. Army and all the officers in almost all the institution that you think they have the competency, or they have the expertise, they have the honesty, they have the courage, they have the psychology, they have the commitment to serve our country with better than ever before. That's the bottom line, ladies and gentlemen. So আমার বক্তব্যটা এতটুকু। জেনারেল ওয়াকার, যদি শুনতে পান আমার বক্তব্যটা, পৌঁছে দেবো যে কোনোভাবে হোক, আপনি কখনোই অতি উৎসাহী হয়ে কারো বক্তব্য নিয়ে, কারো কথায় দিগভ্রান্ত হয়ে, সোশ্যাল মিডিয়া কোনো পোস্টের কারণে বিভ্রান্ত হয়ে, do not take this decision. Do not. We'll be in trouble. Mind it. সেনাবাহিনী, end of the day, rescued us from this most terrible and chaotic Bangladesh. We are better off than ever before right now. So do not do that. That is my humble request to you. আপনারা কি মনে করেন?
আপনার কি মনে করেন? আপনার কি মনে করেন সেনাবাহিনী ছেড়ে দেওয়া উচিত বাংলাদেশকে এই রাজনীতিবিদদের হাতে, যারা 51 বছরে দেশটাকে গড়তে পারলো না, যারা 51 বছরে একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষের জন্য তারা নিয়োজিত করতে পারলো না? সুতরাং আমি মনে করি of this world, this man just had secret meeting with Indian agent few days ago. Listen, we came to know from this stuff from online. We have no idea whatsoever. এবং এই সেনাবাহিনী উনি ইন্ডিয়ান উনার সাথে মিটিং করে আপনি মনে করেন উনি দেশকে বিক্রি করে দিবেন, বাংলাদেশকে ভারতীয়করণ দিবেন? We got to wait for that to make this decision. I cannot believe that, because মনে রাখবেন সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখি আমরা সব কিছু কিন্তু সত্য নয়। এই আলোর নিচে অন্ধকার আছে, বা অন্ধকারের বিপরীত দিকে আলো কিন্তু আছে। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ একটা অ্যাসেসমেন্ট the bottom line is, আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ইনভলভমেন্ট চাই বাংলাদেশে, প্রত্যেকটা ডিসিশন মেকিং এ। I know why I say that. That's the bottom line. So আমার এটাই ছিল আমার বক্তব্য এই জায়গা থেকে। এবং আজকে নতুন বছর, বেশি লম্বা সময় নিব না। It's too late already to do any live. Everyone is tired of celebrating New Year's, ladies and gentlemen. এবং নিশ্চয়ই কালকে কথা হবে। তবে এই বক্তব্য বা এই বিষয়টাতে এটাই ছিল আমার বক্তব্য, এবং এটা আমি পরিষ্কার করেছি। আমি মনে করি উনাকে এবার সরে যাওয়াটা ইটস নট এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি। সেনাবাহিনীকে অপ্রত্যক্ষভাবে প্রত্যেকটা জায়গাতে ডিসিশন মেকিংয়ে, ডিসিশন বাস্তবায়ন করতে, ইমপ্লিমেন্ট করতে পুষার হিসাবে তাদের অংশগ্রহণ, পার্টিসিপেশন থাকতে হবে, তার কোনো বিকল্প নেই। আর এই পরিবেশ বাংলাদেশের গণতন্ত্রের নামে যে অগণতন্ত্র বা স্বৈরতন্ত্র দুর্বৃত্তায়ন চলছে, সেখানে এই সুযোগটাই নেই। যদি গণতান্ত্রিক সত্যিকার অর্থেই মানুষের ভোটের অধিকার, ভোট দেওয়া, চাওয়া, পাওয়ার অধিকারটা নিশ্চিত থাকতো, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা ফাংশনাল হতো, আমি বলতাম না আপনি এই কাজটা করেন। কিন্তু above all বলছি, you have to be there for the betterment of our country. Ladies and gentlemen, this is from me right now on this New Year's Day, এবং নতুন বছরের প্রথম দিনে লাইভে যারা যুক্ত হয়েছেন এই সময়ে অসংখ্য ধন্যবাদ। কি বলেছিলেন ওয়াকারুজ্জামান? পাশাপাশি ডক্টর ইউনূসের কাছে কি করে ভারত আবারও মার খাচ্ছে? আর 3 নম্বর প্রসঙ্গ, আমাদের রাজনীতিবিদরা কি আবারও একই ভুল করছে যাতে করে 111 তৈরি হতে পারে? এই 3টি প্রসঙ্গ থাকবে আজকের আলোচনায়। প্রথম আলোচনা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কি বলেছিলেন। যদি তার পুরো ইন্টারভিউটা আপনারা পড়েন, দেখবেন তিনি খুব স্পেসিফিক কয়েকটা জায়গায় গুরুত্ব দিয়েছে। প্রথমটি হলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এবং রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী যেন থাকে, এই বিষয়টি তিনি জোর দিয়ে বলেছেন। অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইছেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যেন রাষ্ট্রপতির দায়িত্বে ন্যস্ত থাকে, অর্থাৎ সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির ক্ষমতার আওতায় থাকে, প্রধানমন্ত্রীর ক্ষমতা নয়। আর দ্বিতীয় যে বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বলছেন যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না, রাজনীতিতে আসতে চায় না, এই কথাটি তিনি খুব জোর দিয়ে বলেছেন। অর্থাৎ ওয়াকারুজ্জামান রাজনীতিবিদদের আশ্বস্ত করতে চান 111 ঘটবে না বাংলাদেশে, এবং সেনাবাহিনী পূর্বের মতো ভুল করে আর আসবে না সেই রাষ্ট্রীয় ক্ষমতা। মানে তারা ব্রাকের মধ্যেই থাকতে চায়, সশস্ত্র বাহিনীর যে নির্দিষ্ট দায়িত্ব সেখানে থাকতে চায়, রাজনীতিতে তারা আসতে চায় না। এবং ভারতকে খুব শক্ত ভাষায় তিনি জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা মিয়ানমারকে কখনো আমাদের রাষ্ট্রে ঢুকতে দেব না, এবং আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক করব, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সম্পর্ক করব। পূর্বের মতো ভারতকে আমরা আমাদের রাষ্ট্র ব্যবহারে যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে এটি আর দেব না। মানে তার বক্তব্যের সারমর্মটি হলো এই টাইপের। এবং তিনি ভারতের সাথে সম্পর্কটাকে দেখছেন ভিন্নভাবে। তিনি বলছেন ভারত পূর্বের মতো নয়, ভারত যেন আগামীতে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে সম্মান, মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে, তাহলে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে। এটা দিয়ে আমরা অনেক রকম বিশ্লেষণ করতে পারি। এবং সেনা প্রধানের যে আরো বক্তব্যগুলো, সেখানে বোঝা যাচ্ছে
রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন তিনি দেখতে চান। অর্থাৎ বাংলাদেশে যে সিস্টেমের রাজনীতি চলছে এই রাজনীতিটা তার পছন্দ না। তিনি মনে করেন রাজনীতিতে অবশ্যই সংস্কার প্রয়োজন। প্রিয় দর্শক, আমি সেনাপ্রধানের এই বক্তব্যগুলোকে একটু আলোচনা করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যাব। আমার প্রথম যে আলোচনাটা, তার মানে সেনাপ্রধানকে নিয়ে যে গুজবগুলো ছড়িয়েছে যে বাংলাদেশে আরেকটা 111 সৃষ্টি হতে পারে, এই আলোচনা বা গুঞ্জনের রাস্তাটা তিনি বন্ধ করে দিতে চাইছেন। ওয়াকারুজ্জামান রাজনীতিবিদদের আশ্বস্ত করতে চাইছেন যে বাংলাদেশে আর কোনো 111 ঘটবে না বা সেনাবাহিনী রাজনীতিতে আসবে না, তারা তাদের জায়গায় থাকবে। কিন্তু সবচেয়ে বেশি যে গুঞ্জনটা বিএনপির মধ্যে উঠছে যে আওয়ামী লীগের পর বিএনপিকে মাইনাস করা হবে, এই গুঞ্জনটা বিএনপির সিনিয়র নেতারা প্রায়শই বলছেন, বিভিন্ন অনুষ্ঠানে বলছেন, রাজনৈতিক বক্তব্যে বলছেন যে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে মাইনাসের প্রক্রিয়া চলছে। এই বিষয়টি যে মিথ্যে সেটি সেনাপ্রধানের বক্তব্যে প্রমাণ হয়েছে। আমরা এটার পেছনে একটু তথ্য সংগ্রহের চেষ্টা করেছি যে বিএনপি এই কথাটি কেন বলছে যে আওয়ামী লীগের পর বিএনপিকে মাইনাসের ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের তথ্য দিয়েই জামায়াত এবং বিএনপির মধ্যে ফাটল ধরেছে এবং দেখতে পাচ্ছি যে একে অপরে কাদা ছোড়াছড়ি করছে। দেখেন, এখানে আওয়ামী লীগ এবং ভারত এক ঢিলে দুটো পাখি মারতে চাইছে। কিরকম? ভারত এই মুহূর্তে বাংলাদেশকে ব্যর্থ দেখতে চায়, ভারত ডক্টর ইউনূসকে ব্যর্থ দেখতে চায়, ভারত হাসিনাকে আবারও বাংলাদেশে বুস্ট করার জন্য বাংলাদেশকে অকার্যকর দেখতে চায়, যাতে ভারত পরবর্তী আমাদের ত্রাতা হিসেবে দেশে ঢুকতে পারে। তো এই জন্য ভারতের একটা স্বার্থান্বেষী গোষ্ঠী বা ষড়যন্ত্রকারীরা বিএনপির একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে এই বার্তা দিয়েছে যে তাদের কাছে বার্তা আছে সেনাবাহিনী বিএনপিকে শেখ হাসিনার মতো মাইনাস করতে চায়, অর্থাৎ বিএনপিকে রাজপথে নামাতে চায়, বিএনপিকে এই সরকারকে অসহযোগিতা করার জন্য বাধ্য করতে চায়। খুব স্পেসিফিক ভাবে বলছি, ভারত বিএনপিকে এইটুকু বোঝাতে সমর্থ হয়েছে যে সেনাবাহিনী, তত্ত্বাবধায়ক সরকার, জামায়াত ইসলাম বা বৈষম্য বিরোধী ছাত্ররা একজোট হয়ে বিএনপিকে মাইনাস করতে চায় এবং যে কারণে বিএনপি বারবারই নির্বাচন শব্দটি বলছে। আর যে কারণে বিএনপি এবার প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, জামাতকে নিয়ে নানান রকম কটূক্তি করছে, আবার জামাতও পাল্টা বিএনপিকে নিয়ে কটূক্তি করছে। মূলত এখানে যে ঘটনাটি ঘটছে, এই কাজটি ভারত বিএনপিকে ফাঁদে ফেলে করছে এমনটি মনে করছেন অনেকেই। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, যে কথাটি বললাম যে ওয়াকারুজ্জামান প্রথম আলোতে আজকে যে ইন্টারভিউ দিয়েছে, তিনি স্পেসিফিক কিছু বিষয় ক্লিয়ার করে দিয়েছেন। সেনাবাহিনী 111 সৃষ্টি করবে না, রাজনীতিতে আসবে না। 2 নম্বর, রাজনীতির পরিবর্তন তারা দেখতে চান পূর্বের মতো না, অর্থাৎ হত্যা, গুম, খুন, জ্বালাও পোড়া, এটা না। প্রত্যেকটা 5 বছর অন্তর যে নির্বাচন কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে অসন্তোষ, দেশ যে এগিয়ে যাবে তার বদলে পিছিয়ে যাচ্ছে, এই জিনিসটার অবসান, সবকিছু মিলিয়ে তিনি তার এই বক্তব্যটি দিয়েছেন বলে আমার মনে হয়। এখন বিএনপি যদি সেনাপ্রধানের এই ইন্টারভিউর পর আশ্বস্ত হয় এবং তারা তাদের জায়গায় আবার ফিরে যায় একরকম, আর বিএনপি যদি আশ্বস্ত না হয় এবং ভারতীয় এজেন্টদের পাতা ফাঁদে পা দিয়ে তারা যদি মনে করে যে না বিএনপিকে মাইনাসের প্রক্রিয়া চলছে, বিএনপিকে এখানে গুটু করতে হবে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি বিএনপির সঙ্গে বাকি দলগুলোর একটা বড় রকম পার্থক্য বা লড়াই অথবা বিভাজন তৈরি হয়। এই বিষয়টি বা এখান থেকেই মূলত লাভটা ঘরে তুলতে চায় ভারত। এখন বিএনপির দুটো ফর্মে, একটা হলো বাম বা ভারত ঘেঁষা আর একটা হলো ডান ইসলাম ঘেঁষা। এই মুহূর্তে বিএনপির মধ্যে বাম ঘেঁষাটা ক্ষমতায় আছে বা তারাই গুরুত্বপূর্ণ পদগুলোতে আছে বিএনপি, এবং তাদের প্রেসক্রিপশনই তারেক রহমান শুনছেন বেশি, এমনটি বলা হচ্ছে। জানি না এটা কতটুকু সত্য। তো এখন যারা ভারতের প্রেসক্রিপশন দিয়ে বিএনপিকে জামায়াতের সাথে বিরোধে জড়াচ্ছে বা বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে দূরে রাখার চেষ্টা করছে বা সহযোগিতার হাত থেকে দূরে রাখতে চাইছে, তারা কি শেষ পর্যন্ত দেশের ভালো করবে? ধরেন অন্তর্বর্তীকালীন সরকার কি চায়? প্রত্যেকটা ইস্যুতে তারা সব দলকে ডাকে, বিএনপিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডাকে।
রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে বিএনপির লোক বসে আছে। আমলা বলি, পুলিশ বলি, বিভিন্ন সেক্টরে বিএনপির লোক বসে আছে। কারণ বিএনপি বড় দল, বিএনপির গুরুত্বপূর্ণ পদে লোক থাকার সম্ভাবনা বেশি থাকবে। তারপরও বিএনপি ভয় পাচ্ছে কোথায়? বিএনপির ভয়টি ভারত থেকে তৈরি করা। এরপরের যে বিষয়টি, আমরা যে বিষয়গুলো দেখছি এখন, আমাদের রাজনৈতিক যে দুটো দল দীর্ঘ 15-16 বছরে একসঙ্গে লড়াই করেছে, একসঙ্গে জীবন দিয়েছে, একসঙ্গে জেল কেটেছে, একসঙ্গে তারা অজস্র সরকারি বাধা উপেক্ষা করেছে, সেই দল দুটো এখন সবচেয়ে বড় শত্রুতে রূপ নিয়েছে। এটি আওয়ামী লীগ চেয়েছিল এবং আওয়ামী লীগ এবং ভারত সেখানে সফল। এখন জামায়াত ইসলামকে এবং বিএনপিকে বুঝতে হবে নেপথ্য থেকে তাদেরকে কেউ ভুল পথে ড্রাইভ করছে। এই ভুল পথে ড্রাইভ থেকে তাদেরকে সঠিক পথে ফিরতে হবে এবং আমাদের শত্রুদেরকে বা এই দেশের খেদিয়ে দেওয়া বা পতিত স্বৈরাচারকে পরাজিত করতে হলে তাদের মধ্যে দ্রুত একটি আলোচনা করতে হবে। বিএনপি বড় দল হিসেবে বিএনপি এই আলোচনাটা শুরু করতে পারে। আবার জামাত ইসলামকে নিয়ে যেহেতু বিএনপির অনেক ক্ষোভ, তাহলে জামাত ইসলাম এই আলোচনাটা শুরু করতে পারে। এবং বলা হচ্ছে অন্যান্য কয়েকটি ইসলামী দলের মধ্যে একটি ইসলামিক দল আছে যাদেরকে ভারত মোটামুটি গ্রিপে নিয়ে গেছে এবং তাদেরকে কোনোভাবে সকল ইসলামিক দল যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য একটি দলকে সেই কাতার থেকে বের করে রেখেছে। যারা প্রথম আমরা দেখলাম যে সবগুলো ইসলামী দল বসে একত্রিত হচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখছিল, হঠাৎ করে সেই দলটিকে কোন একটি অদৃশ্য ইশারায় এই একজোট হওয়া থেকে দূরে সরিয়ে রাখছে। এটাও একটা আতঙ্কের ব্যাপার। প্রিয় দর্শক, এর পরের যে বিষয়টি, ডক্টর ইউনূসের কাছে মোদী কেন বারবার ধরা খাচ্ছে? শেখ হাসিনাকে নিয়ে এখন নতুন করে আলোচনা উঠে আসছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, এমন একজন ফিগার যিনি চাইলে হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনাকে তুলতে পারে। যখন আন্তর্জাতিক আদালত বাংলাদেশের গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে, যেমনটি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর উপর করেছিলেন, তখন ভারত কি এই আন্তর্জাতিক আদালতকে অবজ্ঞা করতে পারবে? ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না? নরেন্দ্র মোদীর চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক লবিতে শক্তি বেশি বা আন্তর্জাতিক লবি খুব বেশি স্ট্রং, আমরা এটা বলতে পারি। এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো ফিকে হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইউনূস এখন ট্রাই করবেন, প্রথমে তারা শেখ হাসিনাকে চাইবেন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলার এক কথা মামলা পরিচালনার জন্য। আর নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে রাজি না হন, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক যে আদালত বলি। তো আন্তর্জাতিক আদালত শেখ হাসিনার এই অপরাধের জন্য যখন গ্রেফতারি পরোয়ানা জারি করবে, সেক্ষেত্রে সবচেয়ে বড় চাপে পড়ে যাবে ভারত। তাই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে অনেক বড় চাপে রয়েছে। আবার এমনও কেউ বলছেন, যদি নরেন্দ্র মোদী বা পরবর্তী নির্বাচিত কোন সরকার ভারতকে বড় রকম কোনো ফায়দা তুলে দেয়, যে হাসিনা যে চুক্তিগুলো করেছে, লিখিত চুক্তি, অলিখিত চুক্তি, প্রকাশ্য চুক্তি, গোপন চুক্তি, এই চুক্তিগুলো আমরা বহাল রাখবো, পাশাপাশি তোমাকে আমরা আরো কয়েকটা চুক্তিতে আবদ্ধ করবো যেগুলো তোমার জন্য লাভজনক, হাসিনাকে দিয়ে দাও। নরেন্দ্র মোদী হাসিনাকে ফেরত দেবে, কারণ হাসিনা তার জন্য একটা ট্রাম্প কার্ড, কিন্তু এখন হাসিনা তার জন্য গলার কাটা। হাসিনাকে দিয়ে তিনি যে কাজগুলো করিয়েছেন, যদি পরবর্তী কেউ তার চেয়ে বেশি ভারতের জন্য করতে প্রস্তুত থাকে, সেক্ষেত্রে নরেন্দ্র মোদী হাসিনাকে আমি মনে করি বলি চড়িয়ে দেবে। তো এখন হাসিনাও ভারতের কাছে খুব বেশি নিরাপত্তা থাকতে পারবে না, বা কারণ জীবনের যে হুমকিটি রয়েছে বা আন্তর্জাতিক আদালত বা বাংলাদেশের ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে বিচার হচ্ছে, সেখান থেকে তিনি নিজেকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন, এটাও টেনশন, মানে আওয়ামী লীগের জন্য একটা বড় টেনশন। দর্শক, তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে এখন যে বিষয়গুলো চলছে, অর্থাৎ 111-এর যে আলোচনা, আমি মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আজকের বক্তব্যের পর 111-এর এই যে জুজুর ভয়টি, এটা আমাদের মাথার উপর থেকে চলে যাওয়া উচিত, মনের ভেতর থেকে চলে যাওয়া উচিত। এই রাষ্ট্রে
আর 1/11 ঘটবে না সেনাপ্রধান বলেছেন। তার বক্তব্যে এরকমটি বোঝা গেছে। এবং একটি বিষয় আমি বলি, বাংলাদেশে 1/11 সৃষ্টি হয় কি করে? রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন অসহযোগিতা বেড়ে যায়, বিভাজন বেড়ে যায়, একে অপরের সঙ্গে বিরোধ তুঙ্গে উঠে যায়, সেই সময়টি থার্ড পার্টি এই দুটো দলকে বা একাধিক দলের মধ্যে এমন কিছু কুমন্ত্রণা যোগ করে দেয় যাতে করে এই দলগুলো এক হতে চেয়েও এক হতে পারে না। সেই সময় এই দলগুলোর ভেতরে কিছু বিশ্বাসঘাতক থাকে, তারা দলগুলোর প্রধানকে কুপরামর্শ দেয়, যার কারণে এই দলগুলো এক হতে পারে না। আর এভাবেই নতুন করে 1/11 তৈরির প্ল্যাটফর্ম তৈরি হয়। এখন 1/11 ঠেকানোর একটি পথ আমার কাছে মনে হয়, সবগুলো দল নির্বাচন কবে হবে, কিভাবে হবে, সংস্কার কিভাবে হবে, সংবিধান প্রশ্ন, চুপ্পুর প্রশ্ন, সব প্রশ্নগুলো নিয়ে বসবে। যদি সবগুলো দল সিদ্ধান্তে এক হতে পারে, বাংলাদেশে কখনো 1/11 আসবে না। আর সেনাবাহিনী আমি যদিও দিয়ে বললাম, ক্ষমতায় লোভ থাকে সেনাবাহিনী, সেটাও বানচাল করতে পারে রাজনৈতিক দলগুলো। কারণ এই দেশে যখন কোনো প্রকার বড় সমস্যা তৈরি না হবে, সেনাবাহিনীর আসার প্রশ্নই থাকবে না। মানুষ কখন সেনাবাহিনীকে চায়? যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয়। এখন রাজনীতিবিদরা কি ব্যর্থ হচ্ছেন? মির্জা আব্বাস, মির্জা ফখরুল, তারা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কি আমাদের জন্য ভালো বার্তা বহন করছে? অবশ্যই না। তার মানে হলো রাজনীতিবিদদের এই মুহূর্তে ব্যর্থ হওয়া চলবে না। সেনাপ্রধান যে কথাটি বললেন, এই দেশকে দর্শক আপনারা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সেনাবাহিনী যে আসলে ওই সরকারকে কতটা সহযোগিতা করতেছে। সহযোগিতা করলেও সেই সহযোগিতার মধ্যে কিছুটা অভাব রয়েছে, সেটাই তার এই বক্তব্যগুলোর মাধ্যমে স্পষ্ট হয়েছে। তারপর রাজনীতিবিদরা যে ভুল করে, তাহলে ভয়ঙ্কর ধরনের বিপদ কিন্তু সামনে অপেক্ষা করতেছে, সেই 1/11 মতো। দর্শক আলোচনাগুলো শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।